আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ। আজকে আমরা গুপ্ত রাজনীতি বনাম ছাত্র রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় এরকম একটা লাইনের ছাত্র শব্দটা কেটে ছাত্রদল লিখে দিয়েছিল গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চায়। শুধু ছাত্রটা কেটে গুপ্ত দিয়েছে। এখন ছাত্রদল বলছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই বলে শিবির আসলে আমাদেরকে উদ্দেশ্য করেছে, আর শিবির বলছে যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে চাই এটা বলে ছাত্রদল আসলে শিবিরকে উদ্দেশ্য করছে। এখন আসলে আমরা এর লজিক্যাল বিশ্লেষণটা বুঝি, আসলে কে কাকে উদ্দেশ্য করছে এবং কেন সংঘাতের পথে যাচ্ছে, এ থেকে উত্তরণের উপায়গুলো কী। তিনটি প্রশ্নের উত্তর আমাদের বুঝতে হবে এখানে, যদি আমরা এই গুপ্ত রাজনীতি এবং ছাত্র রাজনীতির সংঘাতটা বুঝতে চাই। এক নম্বর, ছাত্র শিবির তো ছাত্র রাজনীতি করে, তারা কেন এটা লিখতে যাবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। দুই নম্বর, ছাত্রদল তো একসময় গুপ্ত ছাত্র দল রাজনীতি করেছে, এই আওয়ামী লীগকে মোকাবেলা করতে যে নিজেদের পরিচয় প্রকাশ করতে পারেনি, শিবিরও পারেনি, কোনো ছাত্র দলই আন্দোলনই পারেনি, কোনো ছাত্র সংগঠনই ঠিকমতো পারেনি। তাহলে ছাত্রদল কেন লিখতে গেল যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চায়? তারাও তো একসময় গুপ্ত ছিল। আর তিন নম্বর প্রশ্ন আছে, সবাই যেহেতু গুপ্ত রাজনীতি করেছে, তাহলে গুপ্ত বললে ছাত্র শিবির কেন খেপে? এই তিনটি প্রশ্নের উত্তর আমরা বুঝতে পারলে আমরা এই গুপ্ত রাজনীতি ও ছাত্র রাজনীতির সংঘাত থেকে বেরিয়ে আসতে পারব। এক নম্বর উত্তর, প্রশ্নটা কী ছিল? ছাত্র শিবির তো ছাত্র রাজনীতি করে, তারা কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইবে? আমার ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন ইউনিভার্সিটি ভর্তি হই, সম্ভবত তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আমি তখন কোনো ছাত্র রাজনীতি দলের সাথে কখনোই সংশ্লিষ্ট ছিলাম না, কিন্তু মুখে দাড়ি এবং ইসলামিক স্টাডিজে, আল কোরআনে ইসলামিক স্টাডিজে আমি পড়ালেখা করতাম কুষ্টিয়া ইউনিভার্সিটিতে, যার কারণে সেকুলারে ছাত্র আন্দোলন, যারা ছাত্র দল, ছাত্র লীগ, তারা অনেক সময় আমাদেরকে, এই যারা ইসলামপন্থী তাদের সবাইকে প্রায় ছাত্র শিবির মনে করতো। তো আমি একদিন বিকালের গাড়িতে করে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমি যে গাড়িতে উঠেছি সেই গাড়িতে প্যাসেঞ্জার শুধু আমি একা, আর আছে ড্রাইভার আর হেল্পার, আর কেউ নেই। ইউনিভার্সিটির গাড়ি, অন্য কেউ ওঠে না। কিছুদিন যাওয়ার পর এক জায়গা থেকে 6 জন বন্ধু উঠল। দেখেই বোঝা গেল তারা একটু আল্ট্রা মডার্ন, এবং আমাকে দেখেই তারা মনে হয় এখানে কিছু ফিলিংস শেয়ার করতে চাচ্ছিল। গাড়ির মধ্যে দীর্ঘ জার্নি রয়েছে, প্রায় 14-15 কিলোমিটার তারা জার্নি করবে। এই 6 জন বন্ধু আমার গাড়িতে ওঠার পর তারা আমাকে দেখে কিছুটা ক্ষিপ্ত ভাব হয়ে গেল। সারা গাড়িতে 2 শ্রেণীর সিট আছে, 2 সারির সিট, একটা 2 সিটের সারি আর একটা আছে 3 সিটের সারি। আমি সম্ভবত চতুর্থ কি পঞ্চম নাম্বার সারিতে দিয়ে বসছি, 3 সিটের যে সারিটা, এই সারিটা। তারা একজন এসে আমার সিটি বসবে, তো আমি বলছি ভিতরে যে বসুন, আমি মোড়র সিটি বসে আছি। তো বলছে না, আপনি ভিতরে যাবেন, আমি মোড়ে বসবো। তো বলছে না, আমি মোড়ে বসে আছি, আপনি ভিতরে যান। তো আমার সাথে তর্কাতর্কি করছে। এক পর্যায়ে আমি বলছি, আপনার যদি বসার ইচ্ছা থাকে তো সব সিট তো খালি, আপনি আমার এখানে বসতে পারেন। তো আমার অর্ডার সিটি দেখে তাদের আরও সন্দেহ হলো যে সম্ভবত শিবিরই হবে, নাহলে এত সাহস, আমাদের 6 জন বন্ধু এত সাহস দেখাচ্ছে কেন? আমি উঠছি না। তা আমাকে ট্যাকেল দেওয়ার জন্য আরেকজন বন্ধু আসলো, এসে বললো আমরা তো 2 জন একসাথে বসবো। না, 2 জন আমার সাথে তর্কাতর্কি শুরু করলো। তা আমি বলছি ভেতরে যান। তো একজন ঢুকে পড়লো। একজন ঢুকে যাওয়ার পর বলছে সরে বসুন।
তো আমি সরে বসছি, বসার পরে আরেকজন মুড়োই বসলো, বললে এবার কীভাবে বসলেন আপনি, আমরা দুইজন বন্ধু পাশাপাশি বসবো। তখন আমি বেরোয় চলে আসছি, এসে বলছি আপনি ভিতরে ঢোকেন। এইভাবে বেশ তর্কাতর্কি একটা, তারা তো আমার ভিতরে ঢুকাবে, কিন্তু তাদের দুজনকে আমি ভিতরে ঢুকাই দিয়েছি। এবার কিছু সময় বসে থাকার পর এরা যা মুখে আসে গালিগালাজ, এগুলো ভাষায় বর্ণনা করার মতো না আমাকে দিচ্ছে, মানে নিজেরা বলছে আমি হলে এই করতাম, এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এদিক সেদিক, নিজেরা বলা বলতে, তার সরাসরি আমাকে বলছে না, মানে নিজেরা আমাকে উদ্দেশ্য করে বলছে। কিলো 2-3 যাওয়ার পর আমি ওই সিট থেকে উঠে সামনের সিটিতে বসছি। বসার পরে ওরা ভয় পেয়েছে। ওই সময় ছাত্র শিবিরের দণ্ড প্রতাপ কুষ্টিয়া ক্যাম্পাসে, মানে কোনো ছাত্র শিবিরের কোনো সদস্যের উপরে এরকম স্ল্যাং ভাষা এবং বিহেভিয়ার করার পর ক্যাম্পাসে ঢোকা, তখন আমলি ক্ষমতায়, কিন্তু ছাত্রলীগের সদস্যদের ক্যাম্পাসে ঢুকে স্বাভাবিক থাকা সম্ভব, মার খেতেই হবে। ওরা তখন ভয় পেয়েছে, ওদের মুখ মোশন দেখলাম একে অপরের দিকে চাচ্ছে, ওরা কিছু দূর যে 6 জনই নেমে গেল। তা আমি আপনাদের এই ঘটনা দ্বারা ছাত্র রাজনীতির একটা চিত্র তুলে ধরলাম। এখন ছাত্র রাজনীতি আসলে কারা নিষিদ্ধ চাইতে পারে, এর একটা অথেন্টিক ইনফরমেশন আমি কালেক্ট করার চেষ্টা করলাম ইউনিভার্সিটির বর্তমান রাজনীতি খোঁজখবর নেওয়া। তো খোঁজার পর আমি একটা ছাত্র রাজনৈতিক সংগঠন পেলাম যারা আসলে ছাত্র রাজনীতি চাচ্ছে না এবং তাদেরকে শিবির সহযোগিতা করছে। কেন করছে এটা আমরা বিশ্লেষণ করব। সেটা হলো যে আওয়ামী লীগকে হটানোর জন্যে যে নিরপেক্ষ ছাত্র রাজনীতির ভয়াল অমানিসার কালো থাবা থেকে বাঁচার জন্য ছাত্ররা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করেছিল, তারা এখন একটি রাজনৈতিক শাখা খুলেছে, অরাজনৈতিক শাখা। সেটা হলো গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এটা এনসিপির একটা ছাত্র সংগঠন বলে ধরে নেওয়া হয় এবং সেই সমস্ত ছাত্ররাই এনসিপির প্রোগ্রামে জয়েন করে, আর এনসিপি নেতারা এই গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রোগ্রামে জয়েন করে। সুতরাং এনারা যে এক বোঝা যাচ্ছে, কিন্তু এনারা ঘোষণা দিয়েছে যে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুল ভিত্তি করবো না, এবং করছেও না বাস্তবতায়। এবং ছাত্র শিবির আবার এটাকে সহযোগিতা করছে। খুব ক্রিটিক্যাল, একটু লক্ষ্য করে খেয়াল করবেন, তাহলে বর্তমান ছাত্র রাজনীতির চিত্রটা বুঝতে পারবেন, আবার ছাত্রদল কেন খেপছে এটাও বুঝতে পারবেন। তা গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা ছাত্র রাজনীতির মুক্ত ক্যাম্পাস আছে, ছাত্র শিবির এটাকে সহযোগিতা করছে। এখন ছাত্র রাজনীতি বলতে আসলে কি বোঝায় এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। এটা বোঝার জন্য আমি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রায় 12টি অকাম আছে, এই অকামগুলো আপনাদের সামনে তুলে ধরব। ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্ররা ভয় পায়, তাদের একটা রাজনৈতিক প্রভাব অমানিসার কালো অন্ধকার মানুষের উপরে চাপিয়ে দেয়। ছাত্র রাজনীতি যখন প্রতিষ্ঠিত থাকে ক্যাম্পাসে, তারা হলগুলো দখল করে গণরুম তৈরি করে, হলগুলোর সিট বন্টন তারা করে। যে সমস্ত ছাত্ররা তাদের নামে প্রথম বছরে হল বুকিং দিয়েছে, এরা জানতে পারে না তার নামে সিট বরাদ্দ হয়েছে, এই সিটগুলো তারা টাকার বিনিময়ে অন্যের ছাত্রের কাছে বিক্রি করে, তাদের একটা ইনকামের সোর্স হয় ছাত্র রাজনীতি। এবং এটা কিন্তু ছোটোখাটো না, মনে করেন একজনের নামে যদি 500 টাকা একটা সিট বিক্রি করে, এটা নিবে, কারণ বাইরে থাকতে গেলে তাকে অনেক সময় 2000-5000 টাকা ভাড়া দিয়ে থাকতে হয়। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির আশেপাশে তো অনেক ভাড়া, তো সে 500-1000 টাকা দিয়ে সে থাকতে প্রস্তুত হবে। আরও বেশি দেয় কিনা আমি জানি না। এরকম যদি 1000 স্টুডেন্ট বা 500 স্টুডেন্টও পায়, 500 গুণ 500 প্রায় 50,000 টাকা ইনকাম। গণরুম, তারা গণরুম তৈরি করে যাতে অনেক স্টুডেন্ট একসাথে রাখা যায়, সেখানে তারা মানবিকতার জীবনযাপন করে। দরিদ্র পিতার সন্তান হওয়ার কারণে বাইরে টাকা দিয়ে পড়তে পারে না, এই গণরুম থাকতে তারা বাধ্য হয়। কিন্তু এই গণরুম থাকতে তাদেরকে আবার পেমেন্ট করতে হয়। অনেক সময়
আরও বিভিন্ন রকমের অকাম সাথে জড়িত হতে হয়। বিশেষ করে যেহেতু গণরুমটা মানে ক্ষমতাসীন দলদের, যে সময় যারা ক্ষমতায় থাকে, ছাত্রদের নিয়ন্ত্রণে থাকে, সুতরাং তাদের মিছিলে যেতে বাধ্য হয়। গেস্ট রুমটা হচ্ছে ওখানে তারা নেতাগুলো আড্ডা দেয়। ওখানে ওই গণরুমের ছাত্র বা অন্যান্য ছাত্র বা ক্যাম্পাসের অন্যান্য ছাত্রদেরকে, যারা তাদের সাথে মতের মিল হয় নাই, যারা তাদের সাথে একত্রতা বোধ করে নাই, যারা বিভিন্ন রকমের ডিস্টার্ব ফিল করছে তাদের পক্ষ থেকে ছাত্র রাজনৈতিক দলগুলো, তারা ওদেরকে ধরে এনে ওখানে নির্যাতন করে। বিশেষ করে ফার্স্ট ইয়ারের ছাত্রদের বিভিন্ন রকমের র্যাগিং মাধ্যমে শিক্ষা, ছাত্র বড় ভাইদের কীভাবে সম্মান করতে হবে এটা শিক্ষা দেয়, অত্যাচার করে, চাঁদাবাজি করে। তারা ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন রকমের দোকান বসে, এই দোকান থেকে চাঁদাবাজি করে। তারা হলগুলোতে যে ক্যান্টিন চালু আছে, ক্যান্টিনগুলোতে চাঁদাবাজি করে। তারা ক্যান্টিন থেকে ফাও খায়। এরকম 100 নেতা যদি প্রথম শ্রেণীর হয় ক্যাম্পাসেতে, 100 নেতাই ফাও খায়। থাকা তো ফ্রি, ইনকাম হচ্ছে, আবার ফাও খায়। এরপর আসছে যে মিছিলে যেতে বাধ্য করবে। আর আপনি যত বড় মেধাবী হন না কেন, আপনার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, আপনি নিয়োগ পাবেন না। আপনি যদি রাজনৈতিক ছত্রছায়ায় না থাকেন, তাহলে একটা সাধারণত ইউনিভার্সিটি যারা ভর্তি হয়, সাধারণত প্রায় 80-90% স্টুডেন্ট তারা বিশাল আশা আকাঙ্ক্ষা নিয়ে যায়, পড়ার প্রতি অদম্য স্পৃহা থাকে, একেবারে টপ লেভেলের স্টুডেন্ট যারা পড়াকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, জীবনের সকল চাহিদা, সকল আকাঙ্ক্ষা পড়ালেখার সাথে মিলিয়ে নিয়েছে। এই স্টুডেন্টগুলোই তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়। প্রায় এখান থেকে প্রায় 90-80% ছাত্র তারা চায় আমি অনেক বেশি ভালো, অনেক বেশি জ্ঞানী হয়ে আমি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করব বা আরও কোনো ভালো পেশায় যাব। কিন্তু সে যখন দেখে যে ক্লাসের ফার্স্ট হওয়ার সত্ত্বেও 10ম, 11, 12, 15, 20তম স্টুডেন্ট ইউনিভার্সিটির টিচার হচ্ছে, কিন্তু তিনি হতে পারছেন না। এটা একটা অকাম। মাদক ব্যবসা, ক্যাম্পাসের বড় ভাইরা মাদক ব্যবসা করে। যখন ফার্স্ট ইয়ারে কোনো স্টুডেন্ট ভর্তি হয়, সব স্টুডেন্ট ভালো হয় না। তারা উন্মুক্ত ক্যাম্পাসে বিরাট স্বাধীনতা ফিল করে। 2-5% স্টুডেন্ট, আমার আনুমানিক ধারণা, তারা এতটা স্বাধীনতা ফিল করে যে তারা পড়ালেখা ছেড়ে অধিকাংশ টাইমে আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি, বান্ধবী নিয়ে যত্রতত্র আড্ডা দিচ্ছে, সময় জ্ঞান নেই, ক্লাসে আসে না। কি বাগানে, ক্যাম্পাসগুলোতে অনেক জায়গা থাকে, বাগান চোগান থাকে, বাগানে কি মাঠে কি বড় বড় বিল্ডিংয়ের খোপে আড্ডা দিচ্ছে, একা, 2 জন মিলে, 5 জন মিলে, 10 জন মিলে গ্রুপিং করে। এই শয়তানগুলো পিতামাতারা যে একটা স্টুডেন্টকে ওই পর্যন্ত পৌঁছে দিল, অধিকাংশ ছাত্রের পিতামাতা হয়তো দরিদ্র, তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার এই ছেলে অনেক ভালো কিছু করবে। কিন্তু সে যখন জানতে পারে যে আমার ছেলে ধ্বংসের দিকে যাচ্ছে, তখন সে ভয়ঙ্কর রকম বিপদ ফিল করে। কারণ এই সন্তানই তো তার সম্পদ, জীবনের সব কিছু ত্যাগ করে দিচ্ছে এই সন্তানের জন্য। বাজার করছে না, কাপড় কিনছে না। আমার মতো অনেক দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণীর সন্তান যারা ইউনিভার্সিটি পড়ালেখা করেছে, প্রত্যক্ষ করেছে। না খেয়ে বছরের পর বছর কাপড় না খেয়ে ঈদকে জলাঞ্জলি সন্তানের জন্য টাকা পাঠায়। আমি দেখেছি, আমার বন্ধুদেরকেও দেখেছি, অনেক বন্ধু সেই টাকাকে মাদক সেবন, বান্ধবী নিয়ে আড্ডা দিয়ে উড়িয়ে দিয়েছে। ওই পিতাগুলো কি মনে করেন? সুতরাং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা ওই সমস্ত পিতার আকাঙ্ক্ষা বটে। এবং যারা এলিট শ্রেণীর পিতা, তারাও কি চায়? না, তারাও চায়
কারণ প্রত্যেকটি পিতার একসময় বৃদ্ধ দুহাত অকেজো হয়ে যাবে। সে জানে আমার এই সন্তান যদি আদর্শবান সন্তান হিসেবে গড়ে না ওঠে, আমাকে দেখবে না, হয়তো অনেক টাকা থাকবে, আমাকে ওল্ড হোমে ফেলে দেবে। সুতরাং বর্তমান ছাত্র রাজনীতির এই মাদক, এই প্রেম, এই দৌরাত্ম্য, 10 বছর 15 বছর একটা 20 বছর ধরে একটা স্টুডেন্ট আমরা 5-6 সেশনে ভর্তি হয়েছিলাম, এখনও না আমাদের সেশনের বা আমাদের আগের সেশনের স্টুডেন্ট রয়েছে। এটি কেউ মেনে নেয়? কেউ মেনে নেয় না। ছাত্র রাজনীতির এই ভয়াল চিত্রের কারণে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই শব্দটা লিখলে ক্ষমতাসীন ছাত্র রাজনীতির দলকেই বোঝানো, এই জন্য ওরা খেপ। প্রিয় ভাইরা, খেয়াল করুন প্রসেসটা কোন জায়গায়? মাদক সেবন, মাদক ব্যবসা, হলে ফাও খাওয়া, গণরুম, গেস্ট রুম, হল দখল, সিট বাণিজ্য, অনেক টাকার ইনকামও সেখানে। মাদক বাণিজ্যে বিপুল চাঁদাবাজি, বিপুল ইনকাম। এই যে আদু ভাইরে কেন ওখানে থাকে? 2-3টে ছেলের বাবা হয়ে গেছে, তারপরও একটা সাবজেক্টে ভর্তি ওখানে থাকে, তাকে তো চাকরি করা লাগবে না। 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম তার জন্য কোনো ব্যাপারই না। প্রতি বছর ক্যাম্পাসে শত কোটি টাকা সরকার থেকে অ্যালট দেওয়া হয়, বরাদ্দ করা হয়। এই টাকার বিরাট অংশ 40-55 মানে প্রায় 80% পর্যন্ত এই ছাত্র রাজনীতি জোর করে নিয়ে নেয়। এটা তাদের ইনকাম সোর্স। এই জন্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। এটা ক্ষমতাসীন, মানে শুধু বিএনপির দল না, ক্ষমতাসীন রাজনৈতিক দলের জন্য ভয়ঙ্করতম বিপদ, বিশেষ করে ছাত্রদের জন্য। তারা এটা মেনে নেবেন। আর গুপ্ত রাজনীতি নিষিদ্ধ কেন চাচ্ছে ছাত্রদল? যে সাধারণ ছাত্র এই কথাটা বললে যারা এই 20% বা 5% থেকে 10% সর্বোচ্চ ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে ঘুরে বিভিন্ন ধান্দাবাজির জন্যে, এই বিশেষ করে যারা মাদক সেবন করে, ক্যাম্পাসে যে পড়ালেখা করতে চায় না, এদেরকে বিভিন্ন প্রসেসে র্যাগিংয়ের কাছে আসারও কিছু কারণ আছে। এরা হলে এসে অনেক সময় রুমে যারা অন্যান্য পড়ালেখা করে তাদের রুমে এসে মাতলামি করতো, বিভিন্ন রকমের খারাপ ব্যবহার, ফোনে উচ্চ বাচ্চ কথাবার্তা বলা, প্রেম করা, যার কারণে ছাত্রদের অনেক সময় পড়ার ডিস্টার্ব হতো। তখন ছাত্ররা আবার যে নিজেরা তো ওদেরকে প্রতিহত করতে পারে না, ওরা তো ডেসপারেস থাকে, তখন রাজনৈতিক দলের কাছে আশ্রয় চেয়েছিল। এরকম ধীরে ধীরে র্যাগিং, ওই রাজনৈতিক দলের যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, তারা ওদেরকে ধরে নিয়ে শাসন করতো। এভাবে ধীরে ধীরে র্যাগিং পদ্ধতি চালু হয়েছে। এরও কিছু কারণ আছে। তবে গুপ্ত রাজনীতি বলতে বোঝানো হচ্ছে যে এই যে ছাত্র, যারা সাধারণ ছাত্র বলছে, ছাত্র দলের কথা হচ্ছে যে তুমি গুপ্ত বলতে পারবা না। তুমি হয় শিবির বলো, না হলে তুমি ছাত্র দল বলো, না হলে লীগ বলো, সমস্যা নেই। কিন্তু গুপ্ত বললে আমাদের সমস্যা। কী সমস্যা? যে তুমি যখন শিবির বলতেছো তখন সবাই শিবির করতে চাইবেন, আবার তুমি যখন ছাত্র দল বলতেছো তখন ছাত্র দল করতে চাইবে না। প্রায় ক্যাম্পাসের 70%, 60% স্টুডেন্ট কোনো দল করতে রাজি নয়, তারা লেখাপড়া করতে চায়। এই নিরপেক্ষ যখন বলছে, তখন এই রাজনৈতিক প্ল্যাটফর্মকে মোকাবেলা করার জন্য মাদক বাণিজ্য, এই চাঁদাবাজি, এই সন্ত্রাসী, গণরুম, গেস্ট রুম, এই তো তাদেরকে ভুগতে হয়। তারা কিন্তু এর থেকে বাইরে থাকতে পারে না, তাদেরকে জোর করে ভিতরে ঢোকানো হয়, র্যাগিং দেওয়া হয়, গেস্ট রুমে নিয়ে শিক্ষা দেওয়া হয়, কীভাবে মানতে হবে, দলে কীভাবে যেতে হবে, মিছিলে কেন যেতে হবে। বাধ্য হয়ে তারা এই নিরপেক্ষ প্ল্যাটফর্মটায় হাজির হয়েছে। এখন ছাত্রদল দেখছে যে একটু ভয়ঙ্কর একটা সমস্যা। আগামীর বাংলাদেশে 5 বছর 10 বছর ব্যাপী যদি এরকম একটা গ্রুপ গড়ে ওঠে যারা আমাদেরকে ঘৃণা করে, যারা বিভিন্ন পদে গিয়ে চাকরি করা শুরু করবে, যারা আমাদের এই নিয়োগ বাণিজ্যে হস্তক্ষেপ করতে সক্ষম হবে, কারণ এরা শক্তিশালী, ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, এরা এই নিরপেক্ষ প্ল্যাটফর্মে থেকে এরা প্রেশার খাটিয়ে এরা আমাদের কাছ থেকে চাকরি ছিনিয়ে নেবে। আমরা তো রাজনীতি করতে যে পড়ালেখা করতে পারি না, বা টাউট বাটপার ছেলেবেলেগুলি সাধারণত এসে এখানে জড়ো হয়, আমরা তো 1 নম্বর 2 নম্বর দখল করতে পারবো না। আমরা গেস্ট রুম চালু করতে পারছে না, ওখানে ইনকাম করতে পারছে না, গণরুম চালু করতে পারছে না, ইনকাম করতে পারছে না, হল দখল করতে পারছে না, ইনকাম করতে পারছে না।
তাহলে ছাত্র রাজনীতি চলবে কি দিয়ে? সুতরাং আমাদের দল তো ছোটো হয়ে আসবে। আমরা যদি কিছু মাল পানি ইনকাম করতে না পারি, আমার কিছু ছড়াইতে না পারি, কিছু দিতে না পারি, খাইতে না পারি, নাস্তা করতে না পারি। সুতরাং গুপ্ত মানে কি গুপ্ত থাকছে না, কেউ গুপ্ত না, সবাই প্রকাশ্য। সমস্যাটা হচ্ছে সে ছাত্রদল বা ছাত্র শিবিরে যোগ দিতে চাচ্ছে না, এটা তার অপরাধ। তাকে গুপ্ত বলে এখন পিটানো হবে, শহীদ আবরার ফাহাদের মতো। তাকে গুপ্ত বলে পিটানো হবে। আগে যখন রাজাকার বলে বা ছাত্র শিবির বলে পিটানো হতো, এখন তাকে গুপ্ত বলে পিটানো হবে। ছাত্ররা শক্ত ভূমিকা নিচ্ছে, কোথাও পাত্তা পাচ্ছে না, ইনশাল্লাহ পাবে না। আমি এটা আহ্বান করি না যুদ্ধর ভূমিকা, তবে এটা বোঝার জন্যে সেই ছাত্রের পিতা মাতাকে, একটা ছাত্র যদি ইউনিভার্সিটি পড়ে 2টা বাড়িতে আছে, তার মানে ওই তার পিতা মাতা আছে। আর যদি একটা ভাই থাকে, একটা বোন থাকে, তাহলে 4 জন। একটা ছাত্র মানে 4 জন। আপনারা এটাকে সমর্থন করুন আপনার ছেলের ভবিষ্যতের জন্য, আপনার ছেলের প্রতিষ্ঠিত জীবনের জন্য, শান্তিপূর্ণ জীবনের জন্য, মাদক মুক্ত জীবনের জন্য, চাঁদাবাজি মুক্ত জীবনের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। আপনি যদি বোন হন, আপনার ভাই দাঁড়ালে আপনার পরিবার, ক্যারিয়ার, আপনার পারিবারিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে, আপনার ভবিষ্যৎ জীবন, বিবাহ শাদী সব ক্ষেত্রে আপনার ভালো ভূমিকা আসবে। সুতরাং ক্যাম্পাসে যদি বর্তমান 50,000 স্টুডেন্ট পড়ে সারা বাংলাদেশে, বা 1 লাখ স্টুডেন্ট পড়ে, অন্তত 5 লাখ পারিবারিক সদস্য আপনার আওয়াজ তুলুন ন্যায় ইনসাফের পথে, ভালো বাংলাদেশের পথে। কোনো দল করুক, রাজনীতি দল করুক, তারা নির্বাচনের সময় এসে কিছু প্রচারণা করুক, আমাদের যেটা ভালো লাগে আমরা ভোট দিই, কিন্তু আমাদেরকে দল করতে বাধ্য করা যাবে না। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।